দেখুন, বাংলাদেশে আমরা বলছি পরিবর্তন হয়েছে, বৈষম্য দূর করতে চাচ্ছি। শেখ হাসিনার সময় যখন এই পুলিশের গুলি হাইকোর্টে কিন্তু রিট পিটিশন নিয়ে গেছিলেন আইনজীবীরা, সেখানে আদালত কি দিলেন সেটা না, আইনজীবীরা কিন্তু গেছিলেন, আর্গু করেছেন, মিডিয়ায় এসছে, আলোচনার মধ্যে এসছে। আজকে যখন পুলিশ কমিশনার কথা বলল, কোনো আইনজীবী তো কোর্টে যান না। এখন বলতে পারেন কেন যাচ্ছে না? সাহস নাই, পরিবেশ নাই। আদালতে যাওয়ার জন্য তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আপনি সাংবাদিক, আপনি আমেরিকাতে বসে এখন কথা বলছেন, আপনি বাংলাদেশের কোনো মিডিয়ায় থাকলে এই ধরনের প্রশ্ন আপনি করতে পারতেন কিনা এটা সন্দেহ আমার আছে। কারণ বাংলাদেশের মিডিয়া তো সেইভাবে প্রশ্ন করতে পারে না। অতএব এখানে আজকে আজকে একই কারণে, যে কারণে যদি বলা হয় যে শেখ হাসিনা ওখানে অর্ডার দিয়েছেন, মার্ডার হয়েছে, অতএব সুপারিয়র রেসপন্সিবিলিটি, তাহলে এই পুলিশ কমিশনারের তো সুপারিয়র রেসপন্সিবিলিটি আছে, তাদের মধ্যে তো একই ধরনের মামলা হওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছে না। কারণ হলো যে এই যে তাহলে আপনার কি অ্যাডভোকেট মনজিল মোরশেদ, আপনার কথা থেকে আমি একটু এটা এরকম কি করা যায় কিনা যে ধরেন তখন মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, পুলিশ গুলি করেছে, এখন বা যানবাহনে আগুন দিলে পুলিশ গুলি করবে, মানে একই রকম ব্যাখ্যায় চলে আসে কিনা? না, একই না তো, বিপরীত ভিড়। তখনও তো কেউ কেউ সরাসরি না বললেও সেক্রেটারি জেনারেল হয়তো বলছে, হ্যাঁ আমাদের কথা সে বলছেন যে সন্ত্রাসীদের দেখা মাত্র গুলি করা। তাহলে ওই সম্পদ তো কার ছিল? সরকারের। ওই সরকারের ওইখানে যদি আগুন দিতেন, গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল, মানে সেক্রেটারি দেও, যে কেউ দিয়েছে, ওদের দলেরই একজনই দিয়েছে। তো সেটা তো আমরা সমালোচনা হয়েছে, তাই না? সমালোচনা হলে আইনের আওতায় আসার কথা আসছে। আজকে তো সেটা হচ্ছে না। তাহলে এইটাই বলা হচ্ছে যে যখন ক্ষমতায় থাকবে সে যেভাবে বলবে সেইটাই সেইভাবে হবে। এখানে এর কোনো ব্যতিক্রম বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত হয় নাই। বাংলাদেশের রাজনীতিতে হওয়ার জন্য একটা প্রত্যাশা এসেছিল 5ই আগস্টের পরে, যে অনেক কিছু পরিবর্তন হবে, বিচার বিভাগ স্বাধীন হবে, বিচার বিচার হবে ন্যায় বিচার, এবং প্রশাসন হবে ন্যায় নীতির অধীনে, এবং সবাই তার অধিকার থেকে বঞ্চিত হবে না। অপরাধ করলে তার শাস্তি হবে, সে কোর্টে যাবে, সে সরকারি দল হোক বিরোধী দল হোক। কিন্তু আমরা কিন্তু আজকে সেটা দেখতে পাচ্ছি না। জি। আজকে ওই একই অবস্থা, আগে যেভাবে চলছে, কোনো কোনো ক্ষেত্রে আরো খারাপ হয়েছে পরিস্থিতি, এবং কিছু কিছু ক্ষেত্রে নিজের নিয়ন্ত্রণ, সরকারের কাছে পুরোপুরি নিয়ন্ত্রণ আছে দেখে হয়তো অনেক কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে যে খুব বড় ধরনের পরিবর্তন, মানুষের যে প্রত্যাশাটা, বিচার বিভাগে ন্যায় বিচার প্রতিষ্ঠা, তারপরে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, বৈষম্যমূলক আইন, তা আপনি তো উদাহরণ দিয়েই দেখাই দিলেন যে একজনে গুলি করার অর্ডার দিলে তার বিরুদ্ধে বিচার হবে, আর একজনে গুলি করার অর্ডার দিলে তার বিরুদ্ধে বিচার হবে না, এবং সে দর্পণে সে বলা হবে যে সে তো আছে, পদে আছে, অতএব সে দর্পণে চালাই যেতে পারবেন। এগুলো মানুষের চোখে বাজে, এবং এই কারণেই ওই যে রাজনীতি, এই যে ফাঁসির আদেশ বললেন না, এই পয়েন্টগুলো ওখানে যোগ হবে। এই করি যারা তাদের পক্ষের লোক, তারা বলবে যে এইটাই যদি হয় তাহলে ওনার অপরাধ কি? উনি তো জানমাল রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে আপনারা যদি জানমালের রক্ষার জন্য নির্দেশ দেন, তাহলে কেন এটা ইকুয়াল হবে না? এটা কেন সমান পর্যায়ের অপরাধ হবে না? এই প্রশ্নগুলো আলোচনা যখনই আসবে, তখনই কিন্তু এই রায় অন্যান্য সবকিছুর মধ্যে আস্তে আস্তে মানুষ তখন বুঝতে চেষ্টা করবে, বা তথ্য পাবে যেটার ভিতরে আসলে এটার কতটা সঠিকতা আছে। জি। অ্যাডভোকেট মনজিল মোরশেদ, একটু এটা জানি যে মানে আমরা প্রথম 5ই ফেব্রুয়ারি এবছর দেখলাম 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর করা হলো। তখন সেখানে সেনাবাহিনী গিয়েছিল এবং সে কিছুই আসলে করে নাই, ভুয়া ভুয়া স্লোগান শুনে তারা বরং মানে ফিরে চলে গেছে। কিন্তু রায় ঘোষণাকে কেন্দ্র করেও 32 নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে তখন আবার সেনাবাহিনী গেছে এবং তাদের ঠেকিয়ে দিয়েছে, কিন্তু যারা গিয়েছিল বুলডোজার নিয়ে তখন করলো না, এখন আসলে তাদেরকে প্রতিহত করলো। এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? না দেখুন, একটি কথা হলো যে 5ই আগস্টের পরে, 5ই আগস্টের দিন ধরেন ক্ষোভের কথা আপনি বলতে পারেন, 5, 6, 7 এগুলো ক্ষোভের কথা আপনি বলতে পারেন। কিন্তু যখন ইউ টেক ওথ, যখন আপনি শপথ নিলেন, রাষ্ট্র আপনার হাতে গেল, তখন ওই 5ই আগস্টের ক্ষোভের কথাটা আর আসবে না। কিন্তু সরকারের পক্ষের কিছু লোক এটিকে অপব্যাখ্যা দিয়ে এই মব ভায়োলেন্স করে শত শত লোক কিন্তু মৃত্যুবরণ করেছেন, এবং সেখানে কিন্তু আওয়ামী লীগ করেছে তা না, আওয়ামী লীগ ছাড়াও সাধারণ মানুষ, বিএনপি, অনেক লোকই কিন্তু এখানে মৃত্যুবরণ করেছে, থেকে শুরু করে অনেকের উপরে কিন্তু মব ভায়োলেন্স করা হয়েছে। এটি করার মাধ্যমে একটা ইয়াং গ্রুপ দাঁড়িয়ে গেছেন, তারা রাষ্ট্রের কোনো আইন কানুন মানেন না, এবং তারা মনে করেন তাদের গায়ে রক্ত আছে, রক্ত গরম, তারা যেটা বলবেন, যেটা 5ই আগস্ট হয়েছে, তারা যেটা বলছেন সেটাই হয়েছে, এবং আজকেও তারা মনে করেন আজকেও সেইটা হতে হবে। কিন্তু তাদের তো বুঝতে হবে যে আজকে তো দেশে একটা সাংবিধানিক সরকার, অর্থাৎ সরকার থাকলে সরকারের নিয়ম কানুনের বাইরে কিছু করা যায় না। এবং এখানে আজকে ধরেন এখন কিন্তু একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনি জানেন যে এই 32 নম্বর ভাঙা, এটার একটা
আপনারা জানেন কিনা আমি জানি না, আমি কিন্তু এটা অবজার্ভ করেছি, প্রথম যখন যেদিন ভাঙলো সেদিন পরের দিন সকাল 6টা কি 7টার দিকে প্রথম স্টেটমেন্টটা কে দিয়েছে আপনি জানেন? কে দিয়েছেন? আপনি জানেন না। প্রথম স্টেটমেন্ট দিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর ইন্টেলিজেন্স চিফ, আচ্ছা, নট পাকিস্তান গভর্নমেন্ট অথবা পাকিস্তান আর্মি। পাকিস্তান ইন্টেলিজেন্সের চিফ প্রথম স্টেটমেন্ট দিয়েছে এই 32 নম্বরে নাকি পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র হয়েছিল এবং সেই জন্য এটাকে ভেঙে দিয়ে একটা যথার্থ কাজ হয়েছে। তো আপনি রুটটা দেখেন, গোড়াটা দেখেন, 32 নম্বর উপরে কেন এত ক্ষোভ, এবং যারা ক্ষোভ দেখায় আমার কাছে ওই জিনিসটাই মনে হয় যে যারা ক্ষোভ দেখায় তাদের একটা অন্তরে অন্য একটা ক্ষোভ আছে। এমনিতে একটা বিল্ডিং ধরেন ভেঙে দিলেন, আমরা দেখি না শত্রুতামূলক অনেক বাড়িতে আক্রমণ হয়, পাশের বাড়ির সঙ্গে শত্রুতা হয়, ভাই ভাই সম্পর্ক হয়, এই বাড়িতে যে একবার ভাঙচুর করলো ইয়ে করলো এরপরে কিন্তু আর কোনো দরদ ওটার উপরে আর কিছু থাকে না, আমরা ভেঙেই তো দিছি। তো 32 নম্বরে তো ভেঙে দিচ্ছেন, ওখানে 2-4টা আপনার দেয়াল ঠেয়াল আছে এরকম কিছু, তো ওটা আবার কেন ভাঙতে যাচ্ছেন? ওই অন্তরে অন্য একটা ক্ষোভ আছে, এবং সেই ক্ষোভটা পরিচালনা করার ক্ষেত্রে বর্তমান সরকার দেখছেন, আগে এটা সমালোচনা হয়েছে, ইভেন কি আপনার সরকার সমর্থকদের মধ্যেই কিন্তু অনেক সমালোচনা করেছেন, মিডিয়া ব্যক্তিত্ব অনেক জার্নালিস্ট, আমি নাম উল্লেখ করতে চাই না। ওনারা এখন যেহেতু একটা নির্বাচনের দিকে যাচ্ছেন, এখন দেশে একটা সুষ্ঠু পরিবেশ দরকার, বিদেশিরা যাতে সমালোচনা না করে, ক্রাইসিস না হয় সেটি দেখছেন। ধর 32 নম্বর উপর যদি আবার এইরকম করা হয় তাহলে এর সঙ্গে কিছু লোকের কিন্তু অন্তরে লাগবে, এবং সে অন্তরে লাগার কারণে তারাও কিন্তু ভায়োলেন্সে যেতে পারেন। এবং আপনি দেখেছেন যে 2-1 জনে কিন্তু ভায়োলেন্সের কথা ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে বলছেন যে ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স দিয়ে সচিবাজির জয় বলেছেন যে সামনে সেক্ষেত্রে সরকার কিন্তু, সরকার যেহেতু একটা নির্বাচনের দিকে যাচ্ছে, অর্থাৎ সরকার চেষ্টা করবে যে দুই পক্ষেরই ভায়োলেন্সটা যাতে না হয়, সেই কারণেই হয়তো আজকে ওখানে রক্ষা করতে গেছেন এবং রক্ষা করতে সেই চেষ্টায় কি সরকার সফল হবে কিনা, কারণ সরকারের আবার অনেক লিমিটেশনের কথা আমরা শুরু থেকে শুনে আসছি, সেই প্রসঙ্গে যদি সম্ভব হয় একটু শুনবো। কিন্তু আপনি বলছিলেন পাকিস্তান ইন্টেলিজেন্স চিফের কথা, আমরা যখন 5ই আগস্টের পরপর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয় তখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছ থেকেও শুনেছিলাম যে তিনি তার কৃতকর্মের ফল এভাবে পাচ্ছেন, এরকমটা আমরা শুনেছিলাম, এটাও একটু মনে পড়লো এই জন্য বললাম। কিন্তু আপনি কি আসলে, আপনি বলছেন যে বিচারকরা ভয় পান, মানে তাদের মধ্যেও একটা চাপ থাকে যে রায় যদি অন্যরকম হয় তাহলে তার প্রভাব কি হবে, বা এই যে তরুণরা তাদের কথা আপনি বলছেন, আপনি যেভাবে বলছেন আপনি ভয় পান না? আমি ভয় পাই কি পাই না সেটা বড় প্রশ্ন না, আপনি আমাকে যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু নিশ্চয়ই আপনি মনে করবেন না যে আমি 100% মন খোলা ভাবে দিতে পেরেছি, এটা অবধারিত। কারণ হলো বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি তাকে কতটুকু কথা, আমি যখন আপনি প্রশ্ন করলেন ট্রাইব্যুনাল নিয়ে তো আমার অনেক কথাই বলার আছে, অনেক আইনি আমি যুক্তি করব, কিন্তু ট্রাইব্যুনালের কথা বলার ক্ষেত্রে তো আমার লিমিটেশন আছে, আমি তো বলতে পারবো না। এরপরে আদালত নিয়ে কথা বলার ক্ষেত্রে লিমিটেশন আছে, বলতে পারবো না। আপনি জানেন যে এক মামলায় এই আইনজীবীদের বিরুদ্ধে কোর্ট থেকে কন্টেম্পট ইস্যু করা হয়ে গেছে, তাই না? এখন দেশের পরিস্থিতি তো আপনাকে সেইভাবে অ্যালাউ করে না, এবং স্বাধীনভাবে বলার ক্ষেত্রে এটা কে না বলবে, কে না স্বীকার করবে বলেন? বিশ্বব্যাপী সমস্ত লোক জানে, বাংলাদেশের সমস্ত লোক জানে, কিন্তু যারা ভায়োলেন্স করছেন, যাদের হাতে ক্ষমতা, তারা শুধু মুখে ফেইসে তারা স্বীকার করেন না, কিন্তু তাদের অন্তর স্বীকার করে, আমি এটা বিশ্বাস করি। কারণ এটা তো হিউম্যান বিং না, তারা তো এর আগে ছিল, তাদেরকে তো দেখেছি, এদিকেই তো দেখেছি তারা আগে কথা বলেছেন, আমরাও তো কথা বলেছি গত সরকারের সময়, যেভাবে কথা বলেছি ওনারাও একইভাবে কথা বলেছেন, সেম সাইডে থেকে সেম কথা বলেছি আমরা। তো আজকে যখন তারা ওখানে যায় তো আমরা জানি এখন হয়তো তাদের প্রয়োজনে, ক্ষমতার কারণে যে কোনো ভাবে তাদের ফেস মুখ হয়তো এক ধরনের কথা বলছে, কিন্তু তাদের অন্তরে যে এই বিষয়গুলো, তাদের যে নিজের অন্তরে যে বাঁধে না, এটা আমি বিশ্বাস করি না, হিউম্যান বিং এর এটা বাদ দিই। কারণ আপনি যখন এই যে 32 নম্বর দিয়ে কথাটা বললেন, 32 নম্বর তো একটা ট্রাস্ট প্রপার্টি, তাই না? ট্রাস্ট প্রপার্টি করার পরে সেখানে আপনি 5ই আগস্টের পরে একবার ভাঙছেন, এখন আজকে রায় কি শেখ হাসিনার ফাঁসি, তার মানে আপনি কিন্তু একদম তাকে শেষ করে দিচ্ছেন, ফাঁসি দিয়ে দিচ্ছেন, আর কি খুব থাকতে পারে? তারপরে কেন আবার ওখানে যাবেন? তার মানে এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে, তার অন্তর্নিহিত অন্য কোনো এজেন্ডা, অন্য কোনো ক্ষোভ। সে একটা ক্ষোভই আমরা দেখতে পারি, সেটা হলো বঙ্গবন্ধু পাকিস্তানকে ভেঙেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। এবং যাদের মনে এখনো ওই ধরনের একটা কিছু কিন্তু আছে, কিন্তু প্রভাবিত কিছু আছে, কিন্তু আপনার হুজুগেন আছে, আপনি জানেন বাঙালি কিন্তু অনেক হুজুগেন আছে, এবং কিছু আছে ধরেন দলের নেতা বলছে যাইতে হয়, ইমোশনাল কিছুই আছে। কিন্তু এই সব কিছুর ছাপিয়ে আমি বলবো একটা গ্রুপ আছে যারা নাকি এখনো চিন্তা করে ওই যে বঙ্গবন্ধু বাংলাদেশ যে স্বাধীন করলেন, ওই জিনিসটা তাদের অন্তরে
একটা ক্ষোভ আছে, এবং সেই ক্ষোভের কারণেই তারা আজকে বিভিন্ন অজুহাতে বারবার 32 নম্বরের উপরে ঝাঁপিয়ে পড়ে। জি। এবং কিন্তু ঝাঁপিয়ে যারা পড়েন আপনি আপনি অবশ্য স্পষ্ট করেছেন, তারপরেও আমি এই প্রশ্নটা আরেকটু করি যে সেখানে আমরা দেখলাম যে 13 তারিখ 32 নম্বরে এক নারীকে পেটানো হলো। তিনি 32 নম্বরে গিয়েছিলেন, এক তরুণী তাকে পেটালেন, কিন্তু পরবর্তীতে দেখলাম নারীকেই ধরে নিয়ে গিয়ে তাকে হত্যা মামলার আসামি হিসাবে দেখানো হলো। এর আগে ওই যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যখন সাংবাদিক, মুক্তিযোদ্ধা তাদেরকে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের শিক্ষক তাদেরকে গ্রেপ্তার করা হলো, অবশ্য সাংবাদিক মঞ্জুর আলম পান্না তিনি 2 মাসের বেশি সময় জেল খেটে তিনি ছাড়া পেয়েছেন শেষ পর্যন্ত। এই বিষয়গুলো কি মানে আদালতে এই বিষয়গুলো আপনারা যেহেতু নিয়মিত বিচারালয়ে যান, আপনাদের কাজের ক্ষেত্র, সেটা কেমন আলোচনা হয় আসলে? দেখুন, আলোচনা শুধু আদালত না, জনগণের সঙ্গে তো আমাদের সম্পৃক্ততা আছে। 5ই আগস্টের পরে 8ই আগস্ট যখন ডক্টর ইউনূস সাহেবের নাম প্রস্তাব করলো, এবং তখন বাংলাদেশের 70 থেকে 75% মানুষ সাপোর্ট করেছে। কেন সাপোর্ট করেছে? যে সাপোর্ট করেছে এই কারণে যে কিছু একটা বেটার আমাদের হবে। আমরা যে আইনের শাসনের দুর্বলতার কথা বলেছি, রুল অফ লর কথা বলেছি, মানুষের অধিকারের কথা বলেছি, গুম খুনের কথা বলেছি, করেছিল। উনি তো রাজনীতি করেন না, এখানে যদি বিএনপির কেউ আসতো তাহলে হয়তো আওয়ামী লীগের বিরোধী হইতো, যদি আওয়ামী লীগের কেউ আসতো বিএনপির বিরোধী হতো। এই সমস্ত কারণে উনি তো আর পলিটিক্স করেন নাই। উনি এসছেন, উনি নোবেল আপনার আপনার কি বলে এটাকে, উনি একজন পুরস্কার পেয়েছেন, আন্তর্জাতিকভাবে পুরস্কার পেয়েছেন, এবং সেইভাবে উনি এসছেন। 75% লোক সাপোর্ট করেছে। এখন আজকে আপনি একটু ডাটা নেন তো, আজকে ডাটা নিলে দেখবেন ওই 75 এর অর্ধেক হয়ে গেছে। কেন হয়েছে? ওই অ্যাক্টিভিটিস। আপনাকে চেহারা দেখে, যখন আপনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তখন আপনার চেহারা দেখে মানুষ আপনাকে বিবেচনা করবে না, আপনাকে বিবেচনা করবে আপনার অ্যাক্টিভিটিস দেখে। আজকে দেখেন, ওনাকে এত বড় একটা রাজনৈতিক দল বিএনপি, লক্ষ লক্ষ কয়েক কোটি লোক আছে তাদের, তো সেখানে তো তারা বলে দিলেন উনি প্রতারণা করেছেন। ওই কোটি কোটি লোক কি তাদের মনে কি আর তাকে ইউনূস সাহেবকে তারা সাপোর্ট করে? তাকে তো তারা প্রতারকই বলে, কারণ বিএনপির হেড থেকেই বলা হয়েছে প্রতারণা করেছে। এইখানে তো তাদের যে গ্রহণযোগ্যতা কমে গেছে। তারপর ওনার কথা ছিল সমস্ত মানুষ, উনি কিসের উপদেষ্টা? ওনাকে ধরেন আমরা প্রধানমন্ত্রী ধরেন প্রধানমন্ত্রী ধরলাম, উনি কার প্রধানমন্ত্রী? উনি কি কোনো দলের প্রধানমন্ত্রী না বাংলাদেশের প্রধানমন্ত্রী? উনি তো শপথ নিয়েছেন সংবিধান সংরক্ষণ করবেন এবং অনুরাগ বিরাগের বশবর্তী হবেন না। উনি অনুরাগ বিসর্গের বশবর্তী হয়ে একটা রাজনৈতিক দলকে উনি সাপ্রেস করতেছেন, অপ্রেস করতেছেন, নির্যাতন করতেছেন। তো এটা তো ওনার সংবিধানের ওতের সঙ্গে যায় না। এই জিনিসগুলো তো সাধারণ মানুষ দেখেছে, এবং এই যে সাধারণ মানুষগুলো ওনাকে সাপোর্ট দিয়েছিলেন 8ই আগস্টে, সেই সাধারণ মানুষগুলো 1 বছর পরে উনি যখন দেখছেন না, উনি যখন দেখেছেন মানুষ আর অধিকার প্রতিষ্ঠা করছেন না, উনি যখন দেখছেন যে মানুষ যখন দেখছে উনি বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা বহাল রেখেছেন, উনি যখন দেখেছেন আইনের শাসনের নিশ্চয়তা হয় নাই, উনি যখন দেখেছেন বিচার বিভাগের উপরে মানুষের আস্থা বাড়ে নাই, এরপরে কেন আর মানুষ ওনাকে সাপোর্ট করবে বলেন? সেই কারণেই তো তার এখন তলানিতে গেছে। আপনি যে বলছেন নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতার কথা, একদম রাষ্ট্র মানে সরকার প্রধানের কথা আপনি বলছেন। আমি যেহেতু বিচার নিয়ে আলোচনা শুরু করছিলাম, সেখানে একটু আবার মনে পড়লো, যেটাও একটু প্রশ্ন করি, যে অ্যাটর্নি জেনারেল যিনি আছেন তিনি বিএনপির নমিনেশনে এখন নির্বাচন করতে যাচ্ছেন। চিফ প্রসিকিউটর যিনি, তিনি আগে ছিলেন আসামি পক্ষের আইনজীবী একই আদালতে। মানে তাদের নিরপেক্ষতার জায়গাও কি প্রশ্ন ওঠে এখানে, নাকি আসলে আদালত নিরপেক্ষ থাকলেই সব ঠিক আছে? না, কিচ্ছু না। আমি আপনাকে বলি, আমি আগেও বলেছি, হু ইজ দ্য অ্যাটর্নি জেনারেল? অ্যাটর্নি জেনারেল হলো সরকারের নিয়োজিত। অর্থাৎ বাংলাদেশে বলেন তো, বাংলাদেশে এখন কোর্টের ক্ষমতা বেশি না সরকারের ক্ষমতা বেশি? আপনি জাস্ট কম্পেয়ার করেন। বিচারক নিয়োগ দেয় সরকার, অপসারণ করে সরকার, ছুটিতে পাঠায় সরকারের নির্দেশ, কোর্ট পরিবর্তন, তাই না? হ্যাঁ, না সেটাই বলছি। তাহলে সরকারের ক্ষমতাটা বেশি। তো সরকারের যদি সরকারের প্রতিনিধি অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল তো ক্ষমতা থাকবে। মাহমুদুল ইসলাম সাহেব অ্যাটর্নি জেনারেল যাওয়ার পরে আমাদের দেশে যত অ্যাটর্নি জেনারেল আসছে, কোন অ্যাটর্নি জেনারেল সরকারের, মানে অ্যাটর্নি জেনারেলের পদটা কি? সাংবিধানিক পদ। সে হলো সরকারের প্রধান আইন কর্মকর্তা। মাহমুদুল ইসলাম যাওয়ার পরে যে কজন হয়েছে, একজনও সরকারের প্রধান আইন কর্মকর্তা ছিলেন না। প্রত্যেকে রাজনৈতিক দলের ছিলেন, প্রতিনিধি ছিলেন, এবং এখনো আছেন। কেন, উনি তো বলেই দিয়েছেন উনি নাকি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় নাকি নির্বাচন করবেন। তো করতে পারেন। তো এখন তো আপনার, যেহেতু উনি এলাকায় যাচ্ছেন এবং অ্যাটর্নি জেনারেল হিসেবে আছেন, তাহলে এটা তো সবাই দেখবে যে উনি তো একটা দলীয় অ্যাটর্নি জেনারেল, তাই না? এখানে তো নিরপেক্ষ বলার কোনো সুযোগ নাই। ওখানে নিরপেক্ষ এডিশনাল অ্যাটর্নি জেনারেল আছেন, এডিশনাল অ্যাটর্নি জেনারেল 2 জন আছেন, তারা নিরপেক্ষ। তারা কোনো দলের মিটিং এ যান না, কোনো দলের কথা বলেন না। ওরা 2 জন এডিশনাল আছেন, ওরা কিন্তু নিরপেক্ষ। কিন্তু অ্যাটর্নি জেনারেল তো নিজেই বলছেন উনি দলীয় এবং উনি দলের থেকে চেয়েছেন। তো
নির্বাচনে নমিনেশন চেয়েছেন, কনস্টিটিউশনাল পদে থেকে আপনি চেয়েছেন, কোথায় কি আইনে আছে না থাকে সেটা বাদ দেন, আমাদের কাস্টম কি স্বাধীনতার পর থেকে কোনো অ্যাটর্নি জেনারেল এইভাবে কি রাজনৈতিক দলের ইয়ের মধ্যে গেছে? চাই না তো। এটা ওই যে মাহমুদ ইসলাম যাওয়ার পর থেকে আমাদের দুর্ভাগ্য যে সরকার, কোন সরকারই এইভাবে দলীয় রেজুলবৃত্তি ছাড়া কোনো অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন নাই, যার ফলে অ্যাটর্নি জেনারেলটাও এই চেক অ্যান্ড ব্যালেন্স চাই নাই। অ্যাটর্নি জেনারেলকে যে কেউ বলবে, আমি তো বললাম যেহেতু আমার খুব ঘনিষ্ঠ চিনি এবং উনি ভদ্রলোক এবং ওনার সঙ্গে আমার অনেক মামলা মোকদ্দমা হয় এবং উনি আমাকে চেনে যে আমি তো ওনার বিপক্ষের লোক না বা ওনাকে আমি এমনিতে সমালোচনা করব, কিন্তু ওনার যেটা সমালোচনার বিষয় আছে, যেটা মানুষ দেখছে, সেটা আমি করতে আমার রাইট আছে। এই জন্য তো আমি বলছি উনি তো রাজনৈতিক ভাবে প্রভাবিত, উনি তো বিএনপির অ্যাটর্নি জেনারেল, বিএনপি তাকে নিয়োগ করেছে, ওখানে পুশ করেছে। আপনি বলতে পারেন উনি যখন নিয়োগ করেছে তখন তো বিএনপি ক্ষমতায় ছিল না, কিন্তু উনি তো বলছেন যে আমি বিএনপি থেকে নমিনেশন আমি চেয়েছি, তাহলে তো এটা আর তো বলার অপেক্ষা রাখে না। অতএব ওনার কথাটাকে আপনারা অ্যাটর্নি জেনারেল হিসেবে বক্তব্য নেন, কিন্তু এইটা আমি মনে হয় যে ঠিক হবে না যে একজন নিরপেক্ষ একদম অ্যাটর্নি জেনারেল হিসেবে আপনি যদি বক্তব্য নেন, সেইখানে মনে হয় আপনার সঠিক হবে না, কারণ সেই নিরপেক্ষতা তো মাহমুদ ইসলাম সাহেবের পরে কোনো অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে আমরা সেই নিরপেক্ষতা পাইনি। জি, আমি একটু এই প্রশ্ন করতে যাচ্ছি যে আপনি বলছিলেন যে দ্রুততার সাথে করা হচ্ছে, 4 মাসের মধ্যে মামলাটা আসলে শেষ করার একটা জায়গা মানে কথা হচ্ছিল, সেখানে আরেকটা বিষয় কিন্তু সাথে সাথে হয়ে যাচ্ছে, এটা নিয়েও আপনার একটু মন্তব্য জানতে চাই যে মামলা আজকে মানে আলোচনায় হচ্ছে যে লালদিয়া টার্মিনাল নির্মাণ, সেখানেও খুব দ্রুততার সাথে করা হয়েছে বন্দর, সেটি ডেনমার্কের একটা কোম্পানির সাথে চুক্তি আজকেই হয়েছে এবং প্রথম আলো খবর করছে সেটি অস্বাভাবিক দ্রুততার সাথে হয়েছে। কত দ্রুততার সাথে হয়েছে মানে এক পরের দিন এরকম সরকারি কাজ এত দ্রুততার সাথে হয় না নর্মালি, কিন্তু সেটি হয়েছে, সেটি ওখানে দেখানো হচ্ছে যে কত তাড়াতাড়ি হয়েছে। এবং কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল নিয়েও আজকে চুক্তি হয়েছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানের সাথে। এটিকে আপনি কিভাবে দেখেন? ওগুলোও খুব দ্রুততার সাথে হয়ে গেল এবং ওগুলোও ঠিক যেদিন রায় হলো ঠিক সেদিনই ওটা হলো, যার কারণে রায়ের কারণে ওই আলোচনাটা আর হলো না। কিভাবে দেখেন? শুনেন, দ্রুততার সঙ্গে হলে দুটো জিনিস হয়। একটি হলে আপনাকে ফার্স্ট কোশ্চেন আসবে স্বচ্ছতা, সেকেন্ড কোশ্চেন আসবে এফিসিয়েন্সি। কেন আপনি দ্রুত যখন অপারেশন করবেন তখন সেখানে ওই আপনার ভিতরে গজ থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা আমরা অনেক ডাক্তারকে শুনি এখন আপনার বাম পাশের অপারেশন দেখা যায় ডান পাশে করে ফেলছে, এগুলো হলো দ্রুততার রেজাল্ট। এই যে দ্রুত সময়ের মধ্যে করা হচ্ছে সেটা হলো একটা ভুল হবেই, ক্ষতি হবে। ভুল মানে কি? এটা তো চুক্তি, ভুল হলে হবে। আর একটা হলো স্বচ্ছতার অভাব। তো এটা তো সরকার প্রমাণ করছেন যে স্বচ্ছতার ভাবে সরকার চলছে না, স্বচ্ছতার ভাবে চললে কিন্তু এটা হতো না। আর সবচেয়ে চিটাংয়ের কথাটা যেটা বললেন, সেখানে কিন্তু আপনার ধরেন এইটা নিয়ে কিন্তু একটা বিতর্ক হবে, অলরেডি কিন্তু সেখানে আন্দোলন চলছে এবং আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি। এই নির্বাচনের দিকে যাওয়ার সময় চিটাং কোর্ট নিয়ে যদি একটা বড় ধরনের আন্দোলন শুরু হয়, গভর্নমেন্ট কিন্তু সেটা করতে পারবে না। এটা আগের গভর্নমেন্ট বিএনপির সময় আপনি মনে আছে, আপনার মহিউদ্দিন চৌধুরী সাহেব লিডিং দিয়েছিলেন, কিন্তু সেখানে কিন্তু তখন পারে নাই। এবং আওয়ামী লীগের সময় চেষ্টা করা হয়েছিল, কিন্তু বন্দরের কিন্তু সবাই ইউনাইটেড হয়ে যায়, পারে না এটা। আর এখন তো বারবার প্রশ্ন আসছে যে আপনি ডেভেলপমেন্টের কথা ভালেন, তা ডেভেলপমেন্টের কথা যদি ভালেন তো ঢাকা, আমাদের ঢাকা ক্যান্টনমেন্টটাকে আপনাকে চাইনিজ এয়ারফোর্সের সঙ্গে একটা চুক্তি করে দেন, আমাদের ঢাকা ক্যান্টনমেন্টটাকে আপগ্রেড করে দেন, তাই না? তা আপনাকে তো যে কোনো জায়গায় নিজের সত্তাটা তো রক্ষা করতে হবে। চিটাং পোর্ট তো এখন কি করছে? ইয়েতে আছে, প্রফিটে আছে। আপনি আপগ্রেড করবেন কেন? আপনার তো এত দুনিয়ার লোকটা কি চলে আসছে, সব আপনি করান। আমাদের দেশের বাঙালিরা তো এখন আর সেই রকম নাই যে তারা ডিজিটালাইজ না, তারা সায়েন্সিস্ট ভালো না, অনেক কিছুই তো আছে। প্লাস হলে আপনি টেন্ডার দিয়েই তো করাইতে পারেন। কিন্তু এই যে হঠাৎ করে গোপন, এখানে দুটো জিনিস আছে। একটা হলো তাদের একটা দায়বদ্ধতা আছে, যেটা নাকি আপনার করিডোর দেওয়ার ব্যাপারে ছিল, যেটা নাকি অন্য অন্য ব্যাপারে। কারণ আপনি তো এটা তো কেউ অস্বীকার করতে পারবে না যে ডিপ স্টেট তারা এখানে তাদের কতগুলো ইন্টারেস্টের কারণে কাজ শুরু করেছিল। আমি জানি না এই কাজটা এখনো অব্যাহত আছে কিনা, কারণ ওখানে তো সরকার পরিবর্তন হয়েছে, সরকারের প্রধানের ইচ্ছার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? তো সেখানে এখন ডিপ স্টেটের ওই ভূমিকা এখন আছে কি পরিবর্তন হতে পারে, কারণ যখন বাইডেন চলে গেছে তখন তো ট্রাম্প আসছে, সব তো বাইডেনের এগেইনস্টে তারা। তো সেক্ষেত্রে এই অ্যাম্বাসেডর আসার পরে কি তাদের পলিসি আমরা বলতে পারবো না, তবে এদের একটা দায়বদ্ধতা আছে দেখি তো এই কাজগুলো তারা করছে। এবং সেই কাজগুলো তারা যেহেতু নির্বাচন আসছে সামনে, আপনি কেন চুক্তিটা করেন সরকারের পক্ষে? এই 3 মাস পরে নির্বাচিত সরকার চুক্তি করলে সে জনগণের কাছে তার দায়বদ্ধতা আছে। ওনারা যে চুক্তি করে যাচ্ছেন, ওরা কি আপনি বলেন ওনারা কোথাও পাবেন? এই তো 16 না 17 জন আছে আমেরিকান সিটিজেন, সব তো চলে যাবে। বিদেশি সিটিজেন যারা, একজনকে তো পাবেন না। আপনি দায়বদ্ধ করবেন কোত্থেকে? নির্বাচিত সরকার হলে দায়বদ্ধ করা যায়, অ্যাটলিস্ট 5 বছর পরে ভোটের সময় আমি দায়বদ্ধ করতে পারি যে তুমি আমার চিটাং পোর্ট দিয়ে দিয়েছো, তোমাকে আমি ভোট দেবো না, এইটুকু দায়বদ্ধতা আছে।
এই জন্য এই যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন, তার আগে তড়িঘড়ি করে কেন আপনি এটা করবেন? আপনাকে যদি আর্টিকেল 106 এর সোর্সটাকে আপনি নেন যে আপনি কি কাজ করতে পারবেন, সেখানে তো বলা হয়েছে আপনি ডে টু ডে অ্যাক্টিভিটিস করবেন। তা আপনি এখন বাইরে চলে গেলেন কেন? কেউ বলার চেষ্টা করে না আমরা তো ওই ইয়ের মধ্যে না, সংবিধানের মধ্যে না। তো সংবিধানের মধ্যে যদি না হয় তাহলে আপনি কালকে আমাকে বলে দেন, আমি তো কালকে কোর্টে যাব না, কারণ সংবিধান না থাকলে তো কোর্ট থাকে না। তাহলে আপনি ঘোষণা করে দেন আমি কোর্টে যাব না, বিচারকরাও কোর্টে আসবে না। আবার আপনি যখন পিএসসির লোক নিয়োগ করতেছেন, আপনি কেন সংবিধান নিয়ে ওত নেওয়ান? এটা তো এই ধরনের তো বৈপরীত্য কথা চললে তো চলবে না। সংবিধান অনুযায়ী দেশ চলতেছে, সংবিধানে যা আছে তাই করতে হবে। আপনি আপনার সুবিধা মতো যা কিছুতেই করবেন, সেটা হবে না। সেইটাকে রেটিফাই আমার মনে হয় বিএনপিও কিন্তু সেটা করবে না। কারণ হলো যে বিএনপি তো একটা রাজনৈতিক দল। কিন্তু এখন তো কেউ কিছু বলছে না, মানে চুক্তিটা তো হয়ে যাচ্ছে। এখন কেউ শুনেন, বাংলাদেশে ক্ষমতায় থাকলে অনেকে অনেক কিছু বলতে পারে না। আপনি তো দেখেন ক্ষমতায় কেন আগের সরকারের সময় আপনি সব বলতে পারছেন, কিছু সমালোচনা করতে পারছেন, তাও সার্টেন পিপল, সবাই কিন্তু পারে নাই, তাই না? যাদের কোনো রাজনৈতিক সংশ্রম নাই তারা করতে পারছে, কিন্তু যারা ধরনের সংশ্লিষ্টতা আছে বিএনপির বড় বড় অনেকে টকশোতে গেছে, তারা কিন্তু পরবর্তীকালে মামলা হয়ে গেছে। কিন্তু আবার কিছু লোক, আমরা বেশি একটু কথা বলছি যাই না, কিন্তু আমাদের তো সংশ্রম নেই রাজনীতিতে। যারা রাজনীতিতে সংশ্রম আছে তাদের ক্ষেত্রে সরকারের মধ্যে কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে হয়। যদি আপনার রাষ্ট্র নিশ্চিত করে আইনি শাসন, মৌলিক অধিকার, তাহলে আর এটা লাগে না। কিন্তু আমার এখানে তো সেটা নাই। আমার এখানে তো কোনো কথা বলার স্বাধীনতা সাংবাদিকদের কি আছে বলেন? আমি আজকে গত 2 দিন আগে ইন্টারভিউ দিছি, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল এই জুলাই সনদ নিয়ে। আমি একটা ফাঁকে আপনাকে আমি বলে দিই, আপনার মাধ্যমে আমি সুযোগটা নেই। আমি বলেছিলাম ওই আইনটার উপরে লেখা সংবিধান সংস্কার আদেশ 2025। আমি বলেছিলাম এখানে এই ব্র্যাকেটে সংবিধান সংস্কার করে ফেলা হয়েছে, এবং সে করেছে সাইন যিনি করেছেন তারা সংবিধান সংরক্ষণের জন্য সাইন করেছেন, সংবিধান প্রোটেক্ট করবেন, কিন্তু তারা সংবিধানের পরিপন্থী অনেকগুলো জিনিস তারা গেজেট করে ফেলছেন। অর্থাৎ তাদের ওথ ভঙ্গ হয়ে গেছে। আমি জানি না রাষ্ট্রপতি কিভাবে করেছেন, উনি কি আন্ডার অব্লিগেশন আছেন কিনা, উনি কি স্বাধীনভাবে কাজ করেন কিনা, না ওনাকে যেটা দেয় সেটাই করতে হয়। রাষ্ট্রপতি তো কখনোই স্বাধীনভাবে কাজ করেন নাই না, ওই স্বাধীন আর বর্তমান স্বাধীনতা তো এক জিনিস না। আপনি ধরেন এই যে আজকে যে পেপারস গুলো তৈরি করা হয়, রাষ্ট্রপতি সাইন করেন, যারা জুলাই সনদের যে ঘোষণা, আপনারা তো সবাই বলতেছেন যে রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের প্রোডাক্ট, তাই না? সে আওয়ামী লীগের ক্যাডার। সেই ক্যাডারই যখন ওই আওয়ামী লীগের এগেইনস্টে বক্তব্যের মধ্যে সাইন করে, তাহলে ওটা কি উনি নিজে করেন, আন্ডার অব্লিগেশন করে, না কোন পজিশনে করে? এটা তো একটা বিতর্ক আছে। অতএব ওই জন্য আমি বলেছি যে আদেশটা সাইন করেন, ওনার যদি ডিফেন্স থাকে এটা অন্য ব্যাপার, যদি ডিফেন্স না থাকে তাহলে রাষ্ট্রপতি তার ওথ ভঙ্গ করেছে। কারণ হলো সংবিধানে আছে সংবিধানের রক্ষা করবেন উনি, আর উনি সংবিধানকে কেটে দিলেন, উনি সংস্কার করে ফেললেন। এটা তো হয় না। এই কথাটা আমি বলেছিলাম, কিন্তু ওই মিডিয়া ওই ইন্টারভিউটা কিন্তু দেয় নাই, অন এয়ার করতে পারে নাই। তাহলে এখানে বুঝতে পারেন যে সাংবাদিকরা কতটুকু স্বাধীন আছে। জি, অ্যাডভোকেট মনজির মোরশেদ, অনেক ধন্যবাদ। স্পষ্ট একদম শেষ প্রশ্নটা আপনার কাছে করি যে আসলে অনেক প্রশ্ন তোলার সুযোগ আছে, কিছু বিতর্ক তোলারও সুযোগ আছে, পরবর্তীতে হয়তো আদালতেও এই বিষয়গুলো প্রশ্ন আসবে, মানে আমি বিচারের রায় নিয়ে বলছি। কিন্তু আসলে তো অনেক মানুষের প্রাণহানি হয়েছে এই জুলাই আগস্ট আন্দোলনে। আমরা আদালতেও দেখছিলাম যে ভুক্তভোগীর পরিবার চোখ মুছছিলেন, তাদের দীর্ঘশ্বাস আছে। মানে বিচারটা আসলে কি আপনার মনে হয় কি হলে একদম সঠিকভাবে করা সম্ভবত ভুক্তভোগীরাও বিচারটা পেত, আবার আসামি পক্ষ যথাযথ বিচার পেত, বা বিতর্ক প্রশ্ন এগুলো থাকতো না? কি হতে পারত? দেখুন, সেটি তো এখন বলে লাভ কি বলেন? এখন তো নৌকা ছেড়ে আপনার চলে গেছে অনেক দূরে। ওই যে সদরঘাট থেকে আপনার বরিশালের যে জাহাজ যায় না, ও জাহাজ থেকে ছাড়াই চলে গেছে। তো এখন আর এখানে কি বলবো আমি? এখানে তো বলা, তবে আপনি দেখেন আমার কোনো বক্তব্যের মধ্যে আমি কিন্তু বলি নাই যে এই অপরাধের বিচার হবে না। এবং আপনি জানেন 3রা আগস্ট যখন নাকি এই ছাত্রদেরকে অ্যারেস্ট করে রাখলো ডিবি হারুনের বিরুদ্ধে কোন টকশোতে কেউ সরাসরি এইভাবে প্রশ্ন উত্থাপন করেন নাই। 3রা আগস্টে কিন্তু আমি টেলিভিশনে অন এয়ারে বাংলা ভিশনে বলেছি যে আপনি কোন অধিকারে তাদের রেখেছেন? এই ভাতের পয়সা কি আপনার পকেটের না সরকারের? যদি সরকারের হয় আপনি হিসাব দেন, আর পকেটের হইলে আপনি কেন খাওয়ালেন সেইটাও আপনি ব্যাখ্যা দেন। এটা কিন্তু ছাত্রদের যখন গ্রেফতার করলো আমি কিন্তু সেই কথা তখন বলেছি। এবং এই কথাগুলো বলার অর্থ হলো, কারণ হলো আপনাকে যে অন্যায়টা হবে, যে অধিকার লঙ্ঘন হবে, সেটাকে যদি আমি অধিকারের পক্ষে কথা না বলি, তাহলে আমি কিসের অধিকার করব? আমি কিসের মানবাধিকার করব?